ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ডালি এবং কি পরীক্ষার জন্য আমরা সায়েন্সের গ্রুপ থেকে ক্লাস নিয়ে আসছি। এখানে আমরা পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা এবং পরিবেশ এই 4টা বিষয়ের কভার করে আমরা ক্লাস নিয়ে আসছি। তো আজকে এখানে 2 নম্বর ক্লাস। প্রতিটি ক্লাসে আমরা 50টি করে প্রশ্ন আলোচনা করছি। তোমাদের যদি পিডিএফ এর প্রয়োজন হয় থাকে 50টি প্রশ্নের, তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। তো আজকের প্রশ্নগুলো কি আছে চলো দেখা যাক। প্রথম প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কত হয়? পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন হয়? অপশন ডি 0। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0 হয়। আবার আমরা জানি বস্তুর ওজন সমান ভর গুণিত অভিকর্ষ ত্বরণ। যদি অভিকর্ষ ত্বরণের মান 0 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বস্তুর ওজনও হয়ে যাবে 0, অর্থাৎ ওয়েট হয়ে গেল 0। আর সবচেয়ে বেশি কোথায় হয়? মেরু অঞ্চলে কোনো বস্তুর ওজন সর্বাধিক হয়, কারণ মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সর্বনিম্ন হয়। এক্ষেত্রে আমরা যে গ্র্যাভিটেশনাল ফোর্সের যে সূত্রটা আছে, এফ ভেরিজ জি এম 1 m2 বাই আর স্কোয়ার, একটা সূত্র আছে, এটা নিউটনের মহাকর্ষ সূত্র। এই সূত্র অনুসারে আমরা বলতে পারি যে মহাকর্ষ বল বা অভিকর্ষ যে বল তার ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। ঠিক আছে? পৃথিবীর যে কোনো জায়গায় কোনো বস্তুর ভর কিন্তু কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে? 2 নম্বর, কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে তার কি পরিবর্তিত হয়? কোনো বস্তুর বেগটা যদি দ্বিগুণ করে দেওয়া হয়, বেগ মানে ভেলোসিটি, ভেলোসিটিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ভিটা যদি 2v হয়ে যায়, তখন সেক্ষেত্রে কি হতে পারে? ত্বরণের ক্ষেত্রে কি হতে পারে? ত্বরণের সূত্র আমরা কি জানি? এফ সমান এম এ। এফ বলতে ফোর্স, এম বলতে ভর, আর এটা হচ্ছে ত্বরণ। তাহলে বল সমান ভর গুণিত ত্বরণ। তাহলে এখান থেকে ত্বরণটা আমরা বলতে পারি যে এ সমান এফ বাই এম। তাহলে সেক্ষেত্রে আমরা যে ত্বরণের মানটা কিভাবে পরিবর্তিত হবে? যদি বল বা ভরের কোনো পরিবর্তন হয়, তাহলেই আমরা ত্বরণটা পরিবর্তন করতে পারবো, নয়তো কিন্তু বেগের সাথে কোনো সম্পর্ক আমরা পাচ্ছি না। সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে ঠিকই, কিন্তু আমরা যদি বেগটা বাড়িয়ে দিই তাহলে সেক্ষেত্রে ত্বরণের কোনো সম্পর্ক আমরা এখানে খুঁজে পাচ্ছি না। ভরবেগের ক্ষেত্রে কি হবে? ভরবেগ মানে জানি পি সমান এম ভি, জানি আমরা। পি বলতে ভরবেগ, আর ভরবেগ বলতে ভর গুণিত বেগকে বোঝায়। ভর বলতে এম মাস, আর ভি হচ্ছে ভেলোসিটি। তাহলে এক্ষেত্রে যদি ভিটাকে আমরা 2v করে দিই, তাই করা হয়েছে যেহেতু বেগ দ্বিগুণ করা হয়েছে, তাহলে ভিটাকে 2v যদি করে দিই, তাহলে কি হয়ে যাবে? সমান এম গুণিত 2v, সমান আমরা করতে পারি 2mv। তাহলে এখানে পি সমান কত পেয়েছি? এমভি। আর এখানে কত হয়ে গেল? পি সমান 2mv হয়ে গেল, অর্থাৎ এমভিটা এখানে দুগুণ হয়ে গেল। তাহলে অপশন বি, ভরবেগ দ্বিগুণ হয়, এটা সঠিক উত্তর হবে। ঠিক আছে? গতিশক্তি, এটাও দেখে নিই। গতিশক্তির সূত্র কি জানি আমরা? কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। এক্ষেত্রে কি হবে? বেগটা দ্বিগুণ যদি করে দেওয়া হয়, তাহলে কি হয়ে যাবে? হাফ এম 2v তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে সেটা কি হয়ে যাবে? হাফ এম 2v স্কোয়ার মানে কি হয়ে যাবে? 4v স্কোয়ার। ঠিক আছে? তাহলে কত হয়ে গেল? এটা 4টা যদি সামনে দিয়ে দিই আমরা, কি হয়ে যাবে? 4 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। মানে যেটা পেয়েছিলাম কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা সূত্রটা জানি। এটা কত হয়ে গেল? এটা হাফ এম ভি স্কোয়ার রয়ে গেছে। কত গুণ বেড়ে গেল? এটা 4 গুণ। তাহলে এটা দ্বিগুণ হবে না, এটা 4 গুণ বেড়ে যাবে। আর স্থিতিশক্তির সূত্র কি? স্থিতিশক্তির সূত্র হচ্ছে যেটা পোটেনশিয়াল এনার্জি বা পিই, সেটা হচ্ছে এম জি এইচ। ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু বেগের সাথে কোনো সম্পর্ক নেই। এক্ষেত্রে উচ্চতা আছে আর অভিকর্ষ ত্বরণ আছে, ভর আছে। তাহলে এক্ষেত্রেও কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? এখানে করে দেওয়া আছে, তোমার যদি বুঝতে অসুবিধা হয় এখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? 3 নম্বর, ঘড়িতে দম দেওয়ার ফলে প্রকৃতপক্ষে আমরা কি সঞ্চয় করি? ঘড়িতে যদি দম দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দম দিচ্ছি মানে একটা যান্ত্রিক শক্তি হচ্ছে, এবং যান্ত্রিক শক্তিটা দম দেওয়ার ফলে সেখানে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হচ্ছে, এবং সেই স্থিতিশক্তি সঞ্চিত হওয়ার ফলে ঘড়ির কাঁটার যে কুণ্ডলীটা আস্তে আস্তে যখন স্মৃতিশক্তি সঞ্চিত করে রেখে দিচ্ছি, তারপর আস্তে আস্তে সেটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং ঘড়িটি ঘুরছে। প্রথমে যান্ত্রিক শক্তি, এবং যান্ত্রিক শক্তি থেকে স্থিতিশক্তি, এবং স্থিতিশক্তির পর সেটা আস্তে আস্তে গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে? 4 নম্বর, কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা যায়? কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব? এটা হবে অপশন ডি, হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা যায়। এটি আর্কিমিডিসের প্লবতা নীতির উপর কাজ করে। এর ব্যবহারিক উদাহরণ হচ্ছে আমরা যে দুধের ঘনত্ব মাপি ইলেকট্রোমিটারের সাহায্যে, বা ব্যাটারিতে যে অ্যাসিডের ঘনত্ব, এটা অ্যাসিডোমিটারের সাহায্যে মাপি, এটা এই হাইড্রোমিটার যন্ত্র। আরেকটা হচ্ছে হাইগ্রোমিটার। ভুল করে তোমরা হাইগ্রোমিটার করে দেও না যদি অপশনে থাকে। হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপ করতে সাহায্য করে। ঠিক আছে? 5 নম্বর, শীতের দেশে থার্মোমিটার ব্যবহার করার জন্য পারদের তুলনায় অ্যালকোহলকে পছন্দ করা হয় কেন? থার্মোমিটারে শীতের দেশে পারদের তুলনায় অ্যালকোহলকে পছন্দ করা হয়, একটাই কারণ হতে পারে, সেটা হচ্ছে
অ্যালকোহলের হিমাঙ্ক খুব কম, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। অ্যালকোহলের হিমাঙ্ক কত? -114°C, যেখানে পারদের হিমাঙ্ক -39°C। আমরা আমাদের দেশে সাধারণত এই পারদের থার্মোমিটারই ব্যবহার করি, কারণ আমাদের এখানে তাপমাত্রা -39° নামে না। 6 নম্বর, কোনো জলাশয়ের জল ঠান্ডায় জমে গেলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী কিভাবে বেঁচে থাকে? এটা সঠিক উত্তর হবে অপশন ডি, বরফের স্তরটি একটি তাপ নিরোধক হিসেবে কাজ করে। এটা একটি জলের ব্যতিক্রমী প্রসারণের ধর্ম। যদি পরীক্ষায় তোমাদের অপশনে থাকে জলের ব্যতিক্রমী প্রসারণ, তাহলে সেটাই সঠিক উত্তর হবে। কিভাবে? আমরা সাধারণত জানি যে 4°C উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি। এরপর শীতপ্রধান দেশে ওই 4°C উষ্ণতায় যখন চলে আসবে জল, তখন কি হবে? উপরের যে জল, সেই জলটা নিচে নেমে যাবে, কারণ 4°C জলের ঘনত্ব সবচেয়ে বেশি, তাই সেই জলটা নিচে নেমে যাবে। আর উপরে যে জলটা থাকবে, সেই উপরের জলটা যত ঠান্ডা হবে তত আস্তে আস্তে কি হবে? বরফ হতে শুরু করবে। তাহলে উপরটা বরফ হয়ে গেল আর নিচটা 4°C উষ্ণতার জল রয়ে গেল। এবং উপরে যে স্তরটা থাকবে, এই স্তরটা বাইরে যে ঠান্ডা আবহাওয়া, বাইরে যে শীত প্রধান দেশের যে ঠান্ডা আবহাওয়া, সেটাকে ভিতরে আসতে দেবে না। এর ফলে ভিতরে যেসব মাছ বা অন্যান্য জলজ প্রাণীগুলো থাকবে, সেগুলো এখানে আরামসে বেঁচে থাকবে। অন্যান্য তরলের ক্ষেত্রে কি হয়? 4°C উষ্ণতা থেকে যখন 0°C উষ্ণতা নিয়ে যাব, তখন সেগুলো আয়তনে সংকুচিত হয়ে যায়। কিন্তু বরফের ক্ষেত্রে এটা উল্টো হয়। অর্থাৎ 4° থেকে যখন 0°তে নিয়ে যাব, তখন এটি প্রসারিত হতে শুরু করে। এইজন্য এটাকে বলা হয় ব্যতিক্রমী প্রসারণ। ঠিক আছে? 4°C উষ্ণতায় জলের ঘনত্ব সবচাইতে বেশি, এটা পরীক্ষায় বারবার প্রশ্ন এসেছে, মনে রাখবে। 7 নম্বর, থার্মোফ্লাক্সে গরম বা ঠান্ডা দ্রব্য অনেকক্ষণ গরম বা ঠান্ডা থাকে, কারণ কি? থার্মোফ্লাক্সে গরম বা ঠান্ডা দ্রব্য অনেকক্ষণ গরম বা ঠান্ডা থাকে, এর কারণ হচ্ছে অপশন ডি, বি ও সি এর মিলিত প্রভাব। কিরকম? থার্মোপ্লাস্টে যখন কোনো কিছু রাখি আমরা, সেক্ষেত্রে তাপের যে সঞ্চালনের 3টি নিয়ম আছে, পরিবহন, পরিচালনা, বিকিরণ, এই 3টিকেই বাধা দেয় এই থার্মোফ্লাক্স। এইভাবে তৈরি করা হয়েছে থার্মোফ্লাক্সটি। থার্মোফ্লাক্সে যখন কিছু রাখা হয়, থার্মোফ্লাক্সের এই যে সাদা অংশ এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো ফাঁকা জায়গা, এই সাদা অংশটা। ঠিক আছে? তাহলে এখানে যে ফাঁকা স্থান আছে, এই ফাঁকা স্থান পরিবহন ও পরিচালনা এই দুটো প্রক্রিয়াকে ব্যাহত করে। এরপর ভেতরে যে পার্টটা আছে, এখানে রূপোর প্রলেপ দেওয়া থাকে। এই রূপোর প্রলেপটার কারণে তাপের বিকিরণ হয় না। তাছাড়া বায়ুরোধের জন্য এখানে ছিপি বা ঢাকনা দেওয়া থাকে বায়ুকে রোধ করার জন্য। তাহলে এখানে তাপের পরিবহন, পরিচালন, বিকিরণ ৩টে পদ্ধতিকে এখানে আটকে দেওয়া হয়। এইজন্য গরম দ্রব্য সবসময় গরম থাকবে আর ঠান্ডা দ্রব্য সবসময় ঠান্ডাই থাকবে। ৮ নম্বর, অসৎ বিম্বের সদ্বিম্ব গঠন করা যায় কোন যন্ত্রে? অসৎ বিম্বকে সদ্বিম্বে গঠন করা যায়, এটা হবে অপশন সি, ক্যামেরাতে। টেলিস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্রে এটা করা যায়। এটা উত্তল লেন্স বা কনভেক্স লেন্স এবং অবতল দর্পণ বা কনকেভ মিররের ক্ষেত্রে করা যায়। কনকেভ মিরর কোনগুলো বা অবতল দর্পণ? যেটা হচ্ছে তোমার গাড়ির যে হেডলাইট, সেটা হচ্ছে অবতল দর্পণ। আর উত্তল লেন্স, লেন্স তোমরা দেখেছো, যেটা এইরকম লেন্স থাকে। আর কনকেভ মিরর কেমন হয়? শুধু ছবিটা তোমরা লক্ষ্য করো, কনকেভ মিরর হয় এইরকম। ঠিক আছে? এরকম অবতল দর্পণটা অবতল থাকে। ঠিক আছে? এরা, এদের যে রশ্মিগুচ্ছগুলো বার হয়, সেগুলো হচ্ছে অভিসারী বা কনভার্জিং বিম। ঠিক আছে? আলোক রশ্মিগুচ্ছকে বিম বলা হয়। লেন্স সম্পর্কিত আমি পুরো ক্লাস, 4টি ক্লাস তোমাদের করাবো। পরপর 4টি ভিডিও নিয়ে আসবো আমাদের চ্যানেলে, এবং অতি সত্বর পরপর 4টি ভিডিও পরপর 4 দিন তোমরা পেয়ে যাবে। তখন তোমরা আলো সম্পর্কে বিস্তারিত খুব সহজে জেনে যাবে, এবং ক্লাসগুলো মন দিয়ে করবে। একটা ক্লাস মিস করলে একটা বুঝতে তোমাদের অসুবিধা হবে। 9 নম্বর, চুম্বকের সমমেরু পরস্পরকে কি করে? চুম্বকের মেরু আমরা কাল্পনিকভাবে যারা ধরে নিই, নর্থ এবং সাউথ দুটো মেরু ধরে নিই। তো দুটো মেরু যদি একখানে নিয়ে আসা হয়, চুম্বকের যে সমমেরু থাকে, সমমেরু বলতে নর্থ সাউথের মধ্যে সাউথ এবং সাউথ ধরে এক কাছে যদি নিয়ে আসা হয়, তাহলে এরা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে? করবে না, এরা পরস্পরকে বিকর্ষণ করবে। অপশন বি, বিকর্ষণ করবে। আর বিষমমেরু যদি কাছে নেওয়া আসা হয়, এটা ধরো এন হয়ে গেল আর এটা এস হয়ে গেল, তখন পরস্পরকে এরা আকর্ষণ করবে। ঠিক আছে? চুম্বকের চুম্বকত্ব সবচেয়ে বেশি আছে চুম্বকের মেরুগুলোতে। এই নর্থ বা সাউথ, এই মেরুগুলোতে চুম্বকত্ব সবচেয়ে বেশি। চুম্বক ক্ষেত্রের মান 0 উদাসীন বিন্দুতে। চুম্বক ক্ষেত্র যদি দুটো চুম্বক একখানে রাখা হয়, তাহলে তার তার সবচেয়ে উদাসীন বিন্দু দেখবে এরকম জায়গাতে পাওয়া যায়। ঠিক আছে? এরকম জায়গাতে উদাসীন বিন্দু পাওয়া যায়। এই উদাসীন বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান সবচাইতে 0 হয়ে যায়। চুম্বক তার চুম্বকত্ব বা চুম্বক ধর্ম হারিয়ে যায় যে তাপমাত্রায়, সেই তাপমাত্রাকে বলা হয় কুড়ি তাপমাত্রা। ঠিক আছে? পরীক্ষায় এগুলো প্রশ্ন আসে। 10 নম্বর, বৈদ্যুতিক বর্তনীতে ধারক ব্যবহার করা হয় কি কারণে? বৈদ্যুতিক বর্তনীতে ধারক ব্যবহার করা হয়, এর প্রধান কারণ হচ্ছে অপশন সি, বৈদ্যুতিক আধান সঞ্চয়ের মাধ্যমে বৈদ্যুতিক শক্তিকে সঞ্চয় করে রাখা। 11 নম্বর, নিম্নলিখিত কোনটি তড়িৎচুম্বকীয় আবেশের উপর নির্ভর করে না? তড়িৎচুম্বকীয় আবেশের উপর নির্ভর করে বৈদ্যুতিক পাখা, টেলিফোন যন্ত্র, ডায়নামো,
অপশন সি কার্বন মাইক্রোফোন, এটা তড়িৎচুম্বকীয় আবেশের উপর নির্ভর করে না। তড়িৎচুম্বকীয় আবেশ হচ্ছে পরিবর্তিত চৌম্বক ক্ষেত্রে পরিবাহীকে চালিয়ে বিদ্যুৎ তৈরি করা, এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ। এটা আমি আগে বলেছি, পরবর্তীকালে যখন তড়িৎ সম্পর্কিত আমি ক্লাস নিয়ে আসবো সেখানে তোমরা বিস্তারিত জানতে পারবে। 12 নম্বর, শব্দ যেতে পারে না কোন মাধ্যমে? শব্দ যাতায়াতের জন্য কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন হয়, শূন্য মাধ্যমে শব্দ যেতে পারে না। শব্দ, তার শব্দ তরঙ্গ, শব্দ শক্তি একটা কোণা থেকে পাশের কোণায় ট্রান্সফার হয়ে যাতায়াত করে, ঠিক আছে? তাহলে কোনো না কোনো মাধ্যমের এই জন্য প্রয়োজন হয়ে থাকে। তা যে কোনো মাধ্যম হোক না কেন, কঠিন হোক বা তরল হোক বা গ্যাসীয় হোক। কঠিন মাধ্যমে তরলের শব্দের বেগ সবচাইতে বেশি হয় এবং গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সবচাইতে কম হয়, ঠিক আছে? শূন্য স্থানে শব্দ যাতায়াত করতে পারে না, এই কারণে মহাকাশচারীরা মহাশূন্যে শুনতে পায় না। 13 নম্বর, ভারী মৌলের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্ত বিভিন্ন রশ্মি নির্গমনকে কি বলে? কোনো ভারী মৌলের নিউক্লিয়াসে স্বতঃস্ফূর্ত বিভিন্ন রশ্মির যে নির্গমন হয়, যেমন আলফা, বিটা, গামা, এটাকে বলা হয় অপশন এ তেজস্ক্রিয়তা। এবং এইসব রশ্মি নির্গমনের পর নিউক্লিয়াসটি স্থিতিশীল হয়, তার আগে পর্যন্ত নিউক্লিয়াসটি স্থিতিশীল থাকে না। এই তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন বিজ্ঞানী আতোয়ান ওরি বেকারেল। এই বেকারেল হচ্ছে তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তার নামটি দেন মাদাম কুরি, ঠিক আছে? 14 নম্বর, ব্লিচিং পাউডারের ঝাঁঝালো গন্ধ কোন পদার্থের জন্য? ব্লিচিং পাউডারে একটা ঝাঁঝালো গন্ধ থাকে, দেখবে এই গন্ধটা হয় অপশন বি ক্লোরিনের জন্য। ব্লিচিং পাউডার রাসায়নিক সংকেত হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড বা ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, CaOCl বা এটাকে আরেকভাবে CaOCl2ও বলা হয়, ঠিক আছে? লাইম ওয়াশ হিসেবে নিচের কোন পদার্থটি ব্যবহৃত হয়? লাইম ওয়াশ বলা হয় অপশন এ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2কে। এটি লাইম ওয়াশ, বা যেটা আমরা চুনকাম করি সেই চুনকে বলা হয়, এই কলি চুনকে বা স্লেক লাইমকে বলা হয় এই লাইম ওয়াশ। 16 নম্বর, পুকুর বা জলাশয়ে বেশি ডিটারজেন্ট ব্যবহার করলে জলজ প্রাণীর বৃদ্ধি ব্যাহত হয় কেন? পুকুর বা জলাশয়ে যদি আমরা বেশি ডিটারজেন্ট ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে পুকুরে বা জলাশয়ের অপশন এ অক্সিজেন লেভেলটা কমে যায়। কি কারণে কমে যায়? মূলত জলজ প্রাণীর বৃদ্ধি ব্যাহত হয় এই অক্সিজেন কমে যায় বলে। এর দুটো কারণ হয়, একটা হচ্ছে ইউটোফিকেশন, একটা হচ্ছে পৃষ্ঠটান হ্রাস। ডিটারজেন্টে প্রচুর পরিমাণে ফসফেট যৌগ থাকে। এই ফসফেট যৌগের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে জলের শৈবাল বা জলজ আগাছার পরিমাণ বেড়ে যায়, এবং এই সব আগাছাগুলো বেড়ে যাওয়াটা কি, এটাকেই বলা হয় ইউট্রোফিকেশন। এরপর এইসব জলজ প্রাণী যখন অত্যধিক হারে বেড়ে যায় তখন সূর্যালোক জলের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না, এবং এই সব শৈবাল এবং আগাছাগুলো মারা যাওয়ার পর জলে দ্রবীভূত অক্সিজেন প্রচুর পরিমাণে শোষণ করে নেয়, ফলে অক্সিজেন একটা তীব্র ঘাটতি দেখা যায় জলের মধ্যে, এবং এই কারণে শ্বাসকষ্টে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীরা সেখানে মারা যায়। 17 নম্বর, নিম্নের কোন মিশ্রণকে বরডিয়াক্স বলে? বরডিয়াক্স বলা হয় অপশন সি তুঁতে এবং কলিচুনের মিশ্রণকে। তুঁতেকে বলা হয় নীল ভিট্রিয়ল, পরীক্ষায় প্রশ্ন আসে, যেটা কপার সালফেট CuSa4 5H2O, আর কলিচুন একটু আগে বললাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড COH2। এই দুটো জলীয় মিশ্রণকে বলা হয় বরডিয়াক্স। এর কাজ কি? বরডিয়াক্সকে ফল ও সবজির বাগানে ব্যবহার করা হয় এবং কৃষিক্ষেত্রে আগাছা দমনে ব্যবহার করা হয়। তুঁতে ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করা হয়, এবং কলিচুন এই তুঁতের অম্লত্বকে প্রশমিত করে এবং মিশ্রণটিকে উদ্ভিদদের উপর আটকে রাখতে সাহায্য করে কলিচুন, ঠিক আছে? 18 নম্বর, ঘুমের ঔষধ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ঘুমের ঔষধ তৈরির জন্য ব্যবহার করা হয় অপশন সি ইউরিয়া। ইউরিয়া হচ্ছে রসায়নগারে প্রথম উৎপন্ন জৈব যৌগ, এটা মনে রাখে, পরীক্ষায় প্রশ্ন আসে। এই ইউরিয়া নাইট্রোজেন ঘটিত একটা জৈব সার, যেটা কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন তৈরিতে ব্যবহৃত হয়, এবং ঘুমের ওষুধ হচ্ছে বারবিটিউরেট, এটা তৈরিতেও ব্যবহৃত হয়। 19 নম্বর, হিমমিশ্র তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? হিমমিশ্র, এটা তৈরিতে ব্যবহৃত হয় অপশন বি সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ নুন ব্যবহার করা হয়। নুন এবং জলের মিশ্রণকে হিমমিশ্র বলা হয়, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ লবণ এবং বরফের মিশ্রণ। কিভাবে ব্যবহার করা হয়? যখন বরফে নুন দেওয়া হয়, লবণটা দেওয়া হয়, তখন বরফ গলতে শুরু করে, এবং বরফ গলছে যে, তার জন্য একটা তাপ লাগে, সেই তাপটা কোথা থেকে পেলো? তো সেই তাপটা বরফ তার নিজের শরীর থেকেই নিয়েছে, নিজের উপাদান থেকেই নিয়েছে। এর ফলে কি হবে? নিজের উপাদান থেকে তাপটা নিয়ে নিলে কি হবে? তার তাপটা চলে গেল মানে সেটা ঠান্ডা হয়ে গেল, তাহলে সেটি দ্রুত সেখান থেকে তাপমাত্রা হ্রাস পাওয়ার ফলে সেটি আবার বরফে পরিণত যায়, ভিতরের অংশগুলো বরফে পরিণত হয়ে যায়। লবণ এবং বরফের মিশ্রণ -21°C পর্যন্ত নেমে যেতে পারে। এই হিমমিশ্র দেখবে তোমাদের, যে আমরা বাজারে মাছ কিনতে যাই, মাছের যে পেটিগুলো বার করে সেখান থেকে হিমমিশ্র দেওয়া থাকে বলে মাছগুলো টাটকা থাকে, কারণ তার তাপমাত্রা -21°C পর্যন্ত থেকে যায়। 20 নম্বর, সোনার পারদ সংকর কোন কাজে ব্যবহৃত হয়? পারদ সংকর যে কোনো ধাতুর সাথে, যেমন সোনা, রূপো,
এদের সাথে মিশিয়ে পারদকে মিশিয়ে যখন কোনো সংকর করা হয় তখন সেটাকে বলা হয় পারদ সংকর বা অ্যামালগাম। তো সোনার পারদ সংকর অপশন এ দাঁতের কাজে ব্যবহার করা হয়। এই সোনার পারদ সংকর সোনা নিষ্কাশনে, সোনার আকরিক থেকে সোনা নিষ্কাশনে এবং দন্ত চিকিৎসাতে ব্যবহৃত হয়। পারদ একটি বিষাক্ত পদার্থ, তাই সোনা নিষ্কাশনে এর ব্যবহার বর্তমানে নিষিদ্ধ আছে। দর্পণ তৈরিতে ব্যবহার করা হয় রূপো বা অ্যালুমিনিয়াম, সোনার পারদ সংকর ব্যবহার করা হয় না। আর বিজারক হিসেবে ক্ষার ধাতু বা হাইড্রোক্সাইড যৌগগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে। 21 নম্বর, ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক? ক্রায়োলাইট হচ্ছে অপশন বি অ্যালুমিনিয়ামের আকরিক। অ্যালুমিনিয়ামের যদি প্রধান আকরিক বলা হয় তো সেটি হচ্ছে বক্সাইট। এটাই পরীক্ষা তোমাদের প্রশ্ন আসে। 22 নম্বর, পিচব্লেন্ড কোন ধাতুর আকরিক? পিচব্লেন্ড হচ্ছে অপশন বি ইউরেনিয়ামের একটি আকরিক। ইউরেনিয়াম একটি তেজস্ক্রিয় মৌল। বিজ্ঞানী মাদাম কুরি ও পিয়ের কুরি এই পিচব্লেন্ড থেকে তেজস্ক্রিয় মৌল রেডিয়াম এবং পোলোনিয়াম আবিষ্কার করেছিলেন। 23 নম্বর, শিল্পে ব্যবহৃত বিশুদ্ধতম আয়রন কোনটি? সবচেয়ে বিশুদ্ধ আয়রন যেটা শিল্পে ব্যবহার করা হয় সেটি হচ্ছে অপশন বি রট আয়রন। রট আয়রনে কার্বনের পরিমাণ 0.08% চাইতে কম। স্টিল বা যেটা আমরা ইস্পাত বলি সেটা হচ্ছে লোহা এবং কার্বনের সংকর। এটাতে কার্বনের পরিমাণ 0.25 থেকে 2%। আর কাস্ট আয়রন বা ঢালাই লোহা যেটা আমরা বলি সেটাতে 2% থেকে 4.5% পর্যন্ত থাকে। এইটা ঢালাই লোহা, ছবিটা যে দেখতে পাচ্ছ এটা ঢালাই লোহা। আর এটা হচ্ছে রট আয়রন। পূর্বে এই আয়রনটি ব্যবহার করা হতো নানা রকম কারুকার্যে, নানা রকম লোহার গেট বানানোর জন্য বা বাড়িতে এই রড আয়রন ব্যবহার করা হতো। যদিও বর্তমানে এই রড আয়রনের ব্যবহার নেই, এখন স্টিল বা ইস্পাত ব্যবহার করা হয়। 24 নম্বর, কে প্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ উৎপন্ন করেন? আমি একটু আগে বলেছি রসায়নগারে প্রথম উৎপন্ন জৈব যৌগ হচ্ছে ইউরিয়া এবং এটি প্রথম তৈরি করেন অপশন বি ফ্রেডরিক ভেলহার। ইনি 1828 সালে অ্যামোনিয়াম সায়ানেট গরম করে দুর্ঘটনাক্রমে জৈব যৌগ ইউরিয়া বা CO-NH2 তৈরি করেন। ইউরিয়া হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর মূত্রে পাওয়া একটি জৈব যৌগ। 25 নম্বর, নিচের কোনটিকে স্থায়ী চুম্বকে পরিণত করা যায়? স্থায়ী চুম্বকে পরিণত করা যায় অপশন সি স্টিল আয়রনকে। স্টিল আয়রন বা যেটা ইস্পাত, লো ইস্পাত যেটা বলছি আমরা সেটা। স্থায়ী চুম্বক তৈরি করার জন্য উচ্চ ধারণ ক্ষমতা এবং উচ্চ সহনশীলতা প্রয়োজন, যেটা ইস্পাতের রয়েছে। এবং ইস্পাতকে ব্যবহার করে চুম্বক তৈরি করা হয় যা দীর্ঘস্থায়ী হয় এবং সহজে চুম্বকত্ব নষ্ট হয়ে যায় না। আচ্ছা, কাঁচা লোহা বা পিগ আয়রন। এখানে পিগ আয়রন নেই, তবুও আমি পিগ আয়রনটা একটু বলে দিচ্ছি। কাঁচা লোহা বা পিগ আয়রন বলা হয় আকরিক থেকে আমরা যে লোহাটা পাই সেটা হচ্ছে কাঁচা লোহা। ঠিক আছে। লোহার আকরিক যদি বলা হয় তাহলে আকরিক রয়েছে প্রধানত 4 রকমের: হেমাটাইট, ম্যাগনেটাইট, আয়রন পাইরাইটস, সিডারাইট। এছাড়াও আছে লিমোনাইট এবং গোয়েথাইট। 26 নম্বর, অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়? অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন হয় অপশন বি এস্টার ও জল। যেমন কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল মিলে এস্টার এবং জলের অণু তৈরি করে। এস্টার একটি মিষ্টি ও সুগন্ধযুক্ত হয়। এটি ফুল, ফল এবং সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়। 27 নম্বর, তড়িৎ লেপন কেন করা হয়? তড়িৎ লেপন করা হয় প্রকৃতির হাত থেকে কোনো ধাতুকে বাঁচাতে, অন্য ধাতুর উপর প্রলেপ দিতে, কোনো ধাতুর নিষ্কাশনে এবং ধাতুর সৌন্দর্য বৃদ্ধিতে। সমস্তগুলি অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। স্টিলের উপর ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয় যে থালাতে আমরা খাবার খাই। ঠিক আছে। এছাড়া ধাতুর ঔজ্জ্বল্য বাড়াতে প্রলেপ দেওয়া হয় এবং কোনো ধাতুর নিষ্কাশনও এই তড়িৎ লেপন করা হয়। 28 নম্বর, লজ্জাবতী পাতা স্পর্শ করলে পাতার কণ্টকগুলির সঙ্গে সঙ্গে মরে যায়, এটি কোন ধরনের চলন? বায়োলজির কোশ্চেন এখান থেকে শুরু। এটি হচ্ছে অপশন বি সিসমোনেস্টি চলন। পরীক্ষায় বারবার এই প্রশ্নটি এসেছে। উদ্ভিদের চলন প্রধানত 3 রকমের হয়ে থাকে। সমস্ত চলনগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা এখানে সম্ভব নয়। প্রধানত যে চলনগুলো দরকার সেগুলো আমি বলে দিয়েছি। একটা ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং নেস্টিক চলন। এদের আবার ভাগ আছে। নেস্টিক চলনের একটি ভাগ যেমন এই সিসমোনেস্টি। ঠিক আছে। এছাড়া ট্যাকটিক চলন যেটা আলোর দিকে ভলভক্স বা শৈলাবের চলন, এটা পুরো উদ্ভিদটাই পরিবর্তন ঘটে, তাদের স্থান পরিবর্তন ঘটে এই চলনের মাধ্যমে। ট্রপিক চলন হচ্ছে উদ্দীপকের দিকে তার বিপরীত দিকে যে বৃদ্ধি হয়, যেমন কাণ্ডের উপর দিকে বৃদ্ধি এবং মূলের তার বিপরীত দিকে অর্থাৎ মাটির নিচ দিকে বৃদ্ধি। আলোর দিকে যাচ্ছে বলে এটার নাম ফটোট্রপিক, আর এটা জলের দিকে যাচ্ছে বলে এটার নাম হাইড্রোট্রপিক। ঠিক আছে। 29 নম্বর, কেঁচোর গমনাঙ্গ হচ্ছে? কেঁচোর গমনাঙ্গকে বলা হয় অপশন এ সিটা। 30 নম্বর, গমনে ভারসাম্য রক্ষা করে কি হবে? অপশন এ লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। তো তোমাদের মনে রাখার জন্য আমি বলেছিলাম যে গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্ক দুটো তোমাদের পরীক্ষায় আসে। গুরু মস্তিষ্ক যেগুলো ভিতরে কাজ নিয়ন্ত্রণ করে সেগুলো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম করে, আর যেগুলো বাইরের কাজ সাধারণত সেগুলো করে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। ঠিক আছে।
লঘু মস্তিষ্ক আমাদের মস্তিষ্কের যে পিছনের দিকে অংশটা, পশ্চাৎভাগ অংশ, সেখানে অবস্থান করে। 31 নম্বরে বেঙ্গাচি রূপান্তরে সাহায্য করে কোন হরমোন? বেঙ্গাচির রূপান্তরে সাহায্য করে অপশন বি থাইরক্সিন হরমোন। 32 নম্বর নিচের কোন হরমোনটিকে আপদকালীন হরমোন বলা হয়? আপদকালীন হরমোন বা বিপদকালীন হরমোন বলা হয় অপশন বি অ্যাড্রিনালিন হরমোন। এটি অ্যাড্রিনাল গ্রন্থির মেডুলা অঞ্চল থেকে নিঃসৃত হয়। এটিকে যুদ্ধ পলায়ন হরমোন বলা হয়। আপদকালীন হরমোন ভয়ের সময়, রাগের সময় এই হরমোনটা ক্ষরিত হয়। ফাইট বা ফ্লাইট, ফাইট বা ফ্লাইট হরমোন বলা হয় এই অ্যাড্রিনালিন হরমোনকে। ঠিক আছে। 33 নম্বর নিম্নলিখিত কোনটির অভাবে রক্তে শর্করার পরিমাণ বাড়ে? রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, এটি হচ্ছে অপশন সি ইনসুলিন হরমোনের প্রভাবে, অভাবে, প্রভাবে নয় অভাবে। ইনসুলিন হরমোন ক্ষরিত হয় অগ্ন্যাশয় বা প্যাঙ্ক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। কাজ কি? রক্ত থেকে শর্করা বা গ্লুকোজকে কোষে প্রবেশ করতে সাহায্য করে। তারপর যে শর্করা বা গ্লুকোজ থাকবে সেটাকে যকৃতে গ্লাইকোজেন রূপে জমা রাখে। তারপরেও যদি বেড়ে যায় তখন সেটি ফ্যাট রূপে সঞ্চিত থাকে। এভাবে আমাদের শর্করার পরিমাণটা নিয়ন্ত্রণ থাকে। কিন্তু ইনসুলিন হরমোন যদি কম থাকে, ঘাটতি যদি থাকে, তাহলে আমাদের ডায়াবেটিস রোগটি দেখা যায়। 34 নম্বর বৃদ্ধ বয়সে রক্তচাপ বেড়ে যাওয়ার কারণ কি? বৃদ্ধ বয়সে রক্তচাপ বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে অপশন এ ধমনী গাত্রে স্থিতিস্থাপকতা হ্রাস পেয়ে যাওয়া। এমনিতে ধমনী একটি স্থিতিস্থাপক গাত্র। হৃৎপিণ্ডের এই ধমনীর সংকোচন প্রসারণের মাধ্যমে রক্তের সঞ্চালন হয়ে থাকে। বার্ধক্যে পৌঁছালে ধমনীর স্থিতিস্থাপকতা কমে যায়, ফলে ধমনীগুলো শক্ত এবং অনমনীয় হয়ে ওঠে এবং হৃৎপিণ্ডের পাম্প করা কঠিন হয়ে ওঠে। এই কারণে রক্তকে একই পরিমাণ সরানোর জন্য আগে যে পরিমাণ সরানো হতো তার চাইতে এই একই পরিমাণ যদি সরানো হয়, আগের চাইতে হৃৎপিণ্ডকে বেশি জোরে পাম্প করতে হয়। এই জন্য রক্তচাপটা বেড়ে যায়। 35 নম্বর স্পিনোডার্মা রোগ সৃষ্টি হয় কোন ভিটামিনের অভাবে? স্পিনোডার্মা রোগ মূলত আগে মনে করা হতো অপশন এ ভিটামিন এ এর অভাবেই সৃষ্টি হয়, যদিও বর্তমানে নানা রকম গবেষণায় দেখা গেছে যে শুধু ভিটামিন এ নয়, তার সাথে ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন ই এবং অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের অভাবও এটি ঘটতে পারে। স্পিনোডার্মা রোগ যদি হয়ে থাকে তাহলে ব্যাঙের চামড়ার মতন ত্বক খসখসে হয়ে যায় এবং ভিটামিন এ এর অভাবে আর যেসব রোগগুলো হয় সেগুলো হচ্ছে রাতকানা, যেটা তোমাদের পরীক্ষায় পড়ে। তাছাড়া অন্যান্য চোখের যেসব রোগ যেমন গ্লুকোমা এগুলো হয়ে থাকে। 36 মানুষের দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? মানুষের দেহে যে পিত্তরস থাকে পিত্তথলিতে, এটি সাহায্য করে অপশন সি ফ্যাট পরিপাকে। ফ্যাট বা স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে পিত্তরস সাহায্য করে। এই পিত্তরস যকৃৎ কোষে তৈরি হয় এবং পিত্তথলিতে জমা থাকে, যেটা গল ব্লাডার বলা হয়, এবং ডিওডিনামের মধ্যে নিঃসৃত হয়। ডিওডিনাম হচ্ছে ক্ষুদ্রান্তের একটি অংশ। ক্ষুদ্রান্তের তিনটি অংশ আছে, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। তার মধ্যে যেটা পাকস্থলীর পাশে একদম যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় ডিওডিনাম। যকৃতের পাশে যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় ডিওডিনাম। ঠিক আছে। 37 মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা কেমন হয়? মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অপশন এ অর্ধেক হয়ে যায়। আর যদি মাইটোসিস বলা হয় তাহলে সেক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা যেমন ছিল তেমনই থাকে। 38 স্বাধীন বণ্টনের সূত্র বলা হয় মেন্ডেলের কোন সূত্রকে? স্বাধীন বণ্টনের সূত্র বলা হয় মেন্ডেলের অপশন বি দ্বিতীয় সূত্রকে। এটিকে স্বাধীন বণ্টনের সূত্র বলা হয় কারণ দুই বা ততোধিক জোড়া বিপদধর্মী বৈশিষ্ট্যের যখন সংকরায়ন ঘটানো হবে তখন একটি বৈশিষ্ট্যের উত্তরাধিকার অন্য বৈশিষ্ট্যে সঞ্চারিত হয় না। তাদের নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে স্বাধীন থেকে যায়, এই জন্য এটাকে স্বাধীন বণ্টনের সূত্র বলা হয়। ঠিক আছে। একটি অপরটিকে প্রভাবিত করে না। 39 সালোকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদে সঞ্চিত থাকে কি রূপে? সালোকসংশ্লেষের ফলে উদ্ভিদে যে গ্লুকোজের সৃষ্টি হয় সেটি উদ্ভিদ দেহে অপশন সি স্টার্চ রূপে সঞ্চিত থাকে। একটু আগে আমি বলেছি যে প্রাণীদেহের যে গ্লুকোজ, অতিরিক্ত গ্লুকোজ, সেটি যকৃতে গ্লাইকোজের রূপে সঞ্চিত থাকে, আর উদ্ভিদ দেহে যে গ্লুকোজ সেটি স্টার্চ রূপে বা শ্বেতসার রূপে সঞ্চিত থাকে। 40 নম্বর ব্যাঙের শিকার ধরা নিম্নের কোন ধরনের প্রতিবর্ধক ক্রিয়া? ব্যাঙের শিকার ধরা এটি হচ্ছে অপশন বি সহজাত প্রতিবর্ধক ক্রিয়া। প্রতিবর্ধক ক্রিয়া সাধারণত দু রকমের হয়, একটা হচ্ছে জন্মগত বা সহজাত, একটা হচ্ছে অর্জিত বা অভ্যাসগত। যেসব প্রতিবর্ধক ক্রিয়া, যেসব অভ্যাসগুলো আমরা জন্মগত পেয়ে থাকি, যেমন চোখের পলক ফেলা, হাঁচি বা শিশুর হাত নাড়া, পা নাড়া, এগুলো আমরা জন্মগত পেয়ে থাকি, এগুলোকে বলা হয় সহজাত বা জন্মগত প্রতিবর্ধক ক্রিয়া। আর যেসব প্রতিবর্ধক ক্রিয়াগুলো আমরা অভ্যাসগতভাবে অর্জন করে থাকি সেগুলো বলা হয় অভ্যাসগত। যেমন হাঁটতে শেখা, একটা শিশু ছোট থেকে হাঁটতে শেখে না, সে আস্তে 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 শেখার মাধ্যমে হাঁটতে শেখে, এটা হচ্ছে অভ্যাসগত প্রতিবর্ধক ক্রিয়া। তাছাড়া প্যাভলভের যে কুকুরের পরীক্ষা, যে কুকুরের লালা পড়া, ঘন্টা দিলে যে লালা পড়া পরীক্ষাটা, সেটা হচ্ছে অভ্যাসগত প্রতিবর্ধক ক্রিয়া। 41 নম্বর মায়োলিন আবরণী কোথায় থাকে? মায়োলিন আবরণী থাকে
অপশন বি অ্যাক্সনে। অ্যাক্সনের চারপাশে যে ঘিরে থাকে ফ্যাট বা স্নেহ জাতীয় পদার্থ স্তর, এটাকে বলা হয় মাইলিন আবরণী। এগুলো অ্যাক্সনের চারপাশে যে ঘিরে থাকে এটাকে বলা হয় মাইলিন শীট বা মাইলিন আবরণী। এটাকে বলা হয় কোষদেহ, আর এটাকে বলা হয় ডেনড্রন। ছোট ছোট যে শাখাগুলো দেখা যাচ্ছে সেগুলো বলা হয় ডেনড্রাইটস। 42 নম্বর, বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন হয়েছে কত সালে? বন্যপ্রাণী সংরক্ষণ আইন এটি প্রণয়ন হয়েছে অপশন সি 1972 সালে। 43, ভারতে পরিবেশ সংরক্ষণ আইন কবে চালু হয়? পরিবেশ সংরক্ষণ আইন চালু হয় অপশন বি 1986 সালে। 19শে নভেম্বর এটি প্রণয়ন করা হয়। এটাকে ইপিএ নামে অভিহিত করা হয়। 44, কিয়োটো চুক্তি কোন সালে অনুষ্ঠিত হয়? কিয়োটো চুক্তি এটি জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠিত হয়েছিল 1997 সালে 11 ডিসেম্বর। কারণটা ছিল জলবায়ু পরিবর্তন সম্পর্কিত একটা সম্মেলন ছিল এই কিয়োটো চুক্তি। 45, ডাব্লিউডাব্লিউএফ এর পুরো নাম কি? ডাব্লিউডাব্লিউএফ এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পূর্বে নাম ছিল ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এখন নাম হয়েছে। এটি বন্যপ্রাণী এবং পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করে। 46, ঝুম কৃষিকাজ কোথায় দেখা যায়? ঝুম কৃষিকাজ দেখতে পাওয়া যায়, এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি মেঘালয়। উত্তর পূর্ব যে পাহাড়ি অঞ্চল সেখানে ঝুম কৃষিকাজ দেখতে পাওয়া যায়, যেখানে কৃষিকাজ করার জন্য জঙ্গল পুড়িয়ে জঙ্গল সাফ করে চাষ করা হয়। তারপর সেখানে যখন উর্বরতা কমে যায় সেখান থেকে আবার চলে যায়, আবার কয়েক বছর বাদে সেখানে ফিরে এসে আবার নতুনভাবে চাষ করা হয়। এ হচ্ছে ঝুম কৃষিকাজ। 47, পাহাড়ে রান্না হতে বেশি সময় কেন লাগে? পাহাড়ে রান্না হতে বেশি সময় লাগে এর কারণ হচ্ছে পাহাড়ে অপশন বি চাপ কম। পাহাড়ের গায়ে চাপ কম থাকে, এর ফলে সেখানে স্ফুটনাঙ্কও কম থাকে, তাই সেখানে রান্না হতে বেশি সময় লাগে। আর আমরা যদি ধরো প্রেসার করে যদি খাবারটা বসিয়ে দিই, এমনিতে যে কোনো খাবার ফোটে কত ডিগ্রিতে? 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। কিন্তু সেটা যদি প্রেসার করে চাপিয়ে দিই তখন সেটা ফোটে 120 ডিগ্রি সেন্টিগ্রেডে। অর্থাৎ প্রেসার করে কি করছি আমরা? সেখানে প্রেসারটা ইনক্রিজ করে দিচ্ছি। প্রেসার ইনক্রিজ করলে তার স্ফুটনাঙ্কটা বেড়ে যায়, আর প্রেসার যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে তার স্ফুটনাঙ্ক কমে যায়। এই জন্য পাহাড়ের গায়ে রান্না করতে বেশি সময় লাগে। 48 নম্বর, মানবদেহে কতগুলি অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন? সঠিক উত্তর হবে অপশন বি, মানবদেহে 20টি অ্যামাইনো অ্যাসিড দেখতে পাওয়া যায়, যদিও মানুষের শরীরে 11টি অ্যামাইনো অ্যাসিড তৈরি করার ক্ষমতা রয়েছে, এবং বাকি যে 9টি অ্যামাইনো অ্যাসিড এটা আমরা নানা রকম খাবারের মাধ্যমে সংগ্রহ করে থাকি। প্রকৃতিতে যদি অ্যামাইনো অ্যাসিড বলে তাহলে প্রকৃতিতে 500টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে, 500-র বেশি অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এর মধ্যে আমাদের শরীরে 20টি অ্যামাইনো অ্যাসিড খুবই অপরিহার্য, যেগুলো আমরা 11টি আমাদের শরীরে তৈরি করি এবং 9টি নানা রকম খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে গ্রহণ করে থাকি। ঠিক আছে। 49, ডাস্ট বল কথাটি কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত? ডাস্ট বল ডাস্ট বাউল হচ্ছে অপশন বি মৃত্তিকা ক্ষয়ের সাথে সম্পর্কিত। একটা ঘটনা ঘটেছিল 1930-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে তীব্র খরা এবং দুর্বল কৃষি পদ্ধতির কারণে একটা ভয়াবহ ধূলিঝড় দেখা দিয়েছিল। সেখান থেকে এই ডাস্ট বল কথাটা এসছে। 50, বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়? বিশ্ব ওজন দিবস পালন করা হয় অপশন বি 16 সেপ্টেম্বর। 1927 সালে 16 সেপ্টেম্বর ওজোন স্তর ক্ষয়কারী পদার্থের ব্যবহার কমানোর জন্য কানাডার মন্ট্রিল শহরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, এটাকে বলা হয় মন্ট্রিল প্রটোকল। এই 16 সেপ্টেম্বর দিনটিকে স্মরণ রাখার জন্য এই দিনটিকে ওজোন দিবস হিসেবে পালন করা হয়। তাহলে মন্ট্রিল প্রটোকল হচ্ছে 1987, আর কিয়োটো প্রটোকল কত হলে 1997। এটা মনে রাখবে, দুটোই পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। তাহলে আজকে 50টি প্রশ্ন ছিল। তোমাদের সায়েন্সের ক্লাস রেগুলার আসতে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে, এবং যাতে আমরা ক্লাসটা রেগুলার চালিয়ে যেতে পারি সেই জন্য যথেষ্ট পরিমাণে আমাদের সাপোর্ট করবে। একটা ক্লাস করতে যথেষ্ট পরিশ্রম করতে হয়, নানা রকমভাবে কালেক্ট করতে হয়। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখান থেকে ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে। ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।